আমার ইংরেজি আর আইসিটি পরীক্ষাটা খুব খারাপ হয়েছে। আপনি ইংরেজিটায় বেশি মার্কস দেবেন একটু কেমন? ক্লাসের সবার থেকে যেন আমার মার্কস বেশি হয়। বারিশের মুখে খাবারের লোকমা তুলতে তুলতে বলল ঝিলমিল। বারিশ ল্যাপটপে কাজ করছে, খাবার মুখে নিয়েই তা শেষ করে বলল, পারবো না। আপনি কিন্তু আমার হাতে খাবার খাচ্ছেন। তো প্রতিদিন রাতে আমি আপনাকে খাইয়ে দিই আর আপনি আমার জন্য এটুকু করতে পারবেন না? ওটার সাথে এটা সম্পর্ক কি? হ্যাঁ, হ্যাঁ দিতে হবে না। আনায়াকেই দিন বেশি করে মার্ক। আনায়াকে? বারিশ যেন সত্যিই চিনতে পারছে না। আনায়াকে চেনেন না? আপনার প্রিয় স্টুডেন্ট, প্রতিদিন সামনে বেঁচে বসে। হ্যাঁ, আমার প্রিয় স্টুডেন্ট। বারিশ এখনো চিনতে পারেনি, কারণ সামনের বেঞ্চে অনেকেই বসে। আর নাম মনে রাখা তো বারিশের কাছে অসম্ভব। কে জানে কার কথা বলছে। ঝিলমিলের মুখের ভাব কেমন যেন বদলে গেল। এবারে লোকমাটা হালকা ছটকা মেরে বারিশের মুখেই দিল। এর চেয়ে তো ফাহিম স্যারই ভালো। সেই দিন আইসিটি পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে শুধু ঝিলমিল বলেই ছিল, স্যার আমার পরীক্ষা তেমন ভালো হয়নি। চিন্তা করো না, আমি আছি তো। আর কি চাই? এর মানে তো স্যার ঝিলমিলকে ভালো মার্ক পাইয়েই দিবে। আর এই লোক এরপর থেকে নিজ হাতে খাবেন, নয়তো আনায়াকে বলবেন এসে খাইয়ে দিতে। আনায়াকে? ল্যাপটপ থেকে চোখ সরালো বারিশ। বললাম তো একটু আগে, আপনার প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ, আমার প্রিয় স্টুডেন্ট। আবারও ঠিক একইভাবে কথা বলে কাজে মনোযোগী হলো সে। ঝিলমিল পরবর্তী লোকমাটা আর দিল না বারিশকে। খাবারে পানি ঢেলে দিয়ে প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বারিশ একবার তাকালো সেদিকে, কিন্তু কিচ্ছু বলল না। রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল ঝিলমিল। বারিশ এখনও বিছানায় কাজে মগ্ন। তবে বেশ কিছুক্ষণ পর সেও ল্যাপটপ বন্ধ করে এক পাশে রেখে শুয়ে পড়ল। ঝিলমিল মাথা থেকে পা পর্যন্ত কাঁথাটা এমনভাবে মুড়িয়ে দিয়ে শুয়ে আছে যেন একটা তাগড়া ভূত কাঁথার নিচে বসে আছে। কিছু সময় পার হতেই এক অদ্ভুত গা ছমছমে শব্দ ভেসে এলো তার কানে। কাঁথার ভেতর থেকেই আটকে উঠে ঝিলমিল। আবারও সেই ভয়ানক শব্দ। শব্দটা কেমন যেন খসখসে, অতি প্রাকৃতিক আর অস্পষ্ট। ঠিক যেন নিঃশব্দ রাতে কেউ খুব কাছে এসে দাঁতে দাঁত ঘষছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে ভারী শ্লেমাচ্ছন্ন কোনো খাঁচা কাটা দীর্ঘ শ্বাস কানের একদম পাশ ঘেঁষে যাওয়া আশা করছে। শিরশির করে উঠল ঝিলমিলে পুরো সর্বাঙ্গ। গায়ের লোমও গাঢ়া হয়ে দাঁড়ালো। এই চার দেয়ালের মধ্যে বন্ধ রুমে ভূত আসবে কোথা থেকে? ভূত বলতে তো বাস্তবে কিচ্ছুই নেই, তবে এমন হাড় হিম করা শব্দটা আসছে কোথা থেকে? মনে হচ্ছে ঠিক তার গা ঘেঁষে কেউ শুয়ে আছে। এই গোঙানির মতো শব্দটাও করে যাচ্ছে। ভয়ে ঝিলমিল হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। ভূতে সে বিন্দুমাত্র বিশ্বাস করে না, কিন্তু রাত 12টার এই নিঝুম নিস্তব্ধতার এমন অলৌকিক সুরের ভৌতিক শব্দ শুনে কার না আতা খাঁচা ছাড়া হয়। ধীরে ধীরে কাঁথার এক পাশ সামান্য সরিয়ে পেছন দিকে ঘুরতেই শুরু করলো সে। পা দুটো যেন অবশ্যই আসছে। মন বারবার সায় দিচ্ছে পেছন দিকে ঘুরলে নিশ্চিত ভয়ানক রক্ত হিম করা কোনো বিভৎস দৃশ্য দেখতে পাবে সে। আর দেখা মাত্রই কানের পর্দা ফাটানো এক চিৎকার করে বসবে। মনে মনে চিৎকার করার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলল সে, কিন্তু ঘাড় ঘুরিয়ে সাবধানে তাকাতে ঝিলমিলের চোখ আটকে গেল বারিশের ঘুমন্ত মুখে। ঝিলমিলের দিকে মুখ করেই শুয়েছে সে। বুক খালি করে একটা দীর্ঘশ্বাস ফেলল ঝিলমিল। যাক, কোনো প্রেতাত্মা নয়। তবে বিড়ম্বনা কমেনি। সেই খসখসে অদ্ভুত শব্দটা এখনও একটানা হয়েই চলেছে। ঝিলমিল অদ্ভুত কৌতূহলী আর অস্বস্তি নিয়ে বিড়বিড়িয়ে একটু এগিয়ে গেল লোকটার দিকে। ঘুমন্ত বারিশের খোদাই করা তীক্ষ্ণ চোয়ালে আলতো করে হাত রেখে আস্তে করে বললাম। এই একটু তাকান। তাকালো না বারিশে। ঝিলমিল আবারও একই ভঙ্গিতে ডাকলো, এই যে শুনছেন, একটু চোখ খুলুন না প্লিজ। চোয়াল থেকে হাত সরিয়ে নিয়ে এবার বারিশের চওড়া কাঁধ ধরে ঝাঁকুনি দিতে আস্তে করে চোখ মেলছে। একদম ধীর শান্ত দৃষ্টি। চোখ খুলেই দেখলো তার খুব কাছে আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে আছে ঝিলমিল। বারিশকে জেগে উঠতে দেখে যেন প্রাণ ফিরেই পেল সে মেয়েচা। আরও এক দফা বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল সে। বারিশ মুখে কিছু না বলে প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। ঝিলমিল এবার কাপা কঞ্চে ফিসফিসিয়ে বললাম, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? কি? ওই যে ঘরের মধ্যে কেমন একটা বাজে শব্দ হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? রাত হলেই কি তোমার মাথা খারাপ হয়ে যায়? কিসের শব্দ?
শুনে ঝিলমিলের আতঙ্কের মাত্রা যেন হাজার গুণ বেড়েই গেল। লোকটা শুনতে পাচ্ছে না মানে, তার মানে এই ভয়ানক অলৌকিক শব্দ শুধু ঝিলমিল একা শুনতে পাচ্ছে। ভয় আর তীব্র দুশ্চিন্তায় ঝিলমিলের চোখ জোড়া জলে ভরে উঠল, মুখটা কান্না পাওয়ার মতন করুণ আর ছোট হয়ে গেল। মেয়েটার কালচে মেরে যাওয়া ভয়াল চেহারা দেখে বাড়ি সামান্য নরম হলো। সে একটু সুদৃঢ় নিয়ে বলল, কি হয়েছে? ঠিক কেমন শব্দ পাচ্ছ তুমি? খুব খুব ভয়ানক শব্দ। আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। হুম, যদিও আমি ভূত প্রেতের ফালতু কথা বিশ্বাস করি না, তবে রুমে এমন অদ্ভুত শব্দ এর আগে হয়েছে বহুবার। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই শুনে আসছি। সত্যি? হুম, তাহলে আপনি এর কোনো পদক্ষেপ নেননি কেন? তাড়ানোর ব্যবস্থা কেন করেননি? কিন্তু এখন তো আর ওসব শুনতে পাই না, অভ্যাস হয়ে গেছে বোধহয়। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। তাতে আমার কি, গিয়ে ঘুমিয়ে পড়ো। বারিশ বলেই শান্ত মুখে আবারও চোখ দুটো বন্ধ করে নিল রাগে অসহায়তে। আর এক মুহূর্ত না ভেবে দুই হাতে বারিশের টি শার্ট শক্ত করে খামচি ধরল ঝিলমিল। আপনার কি মানে? আপনি কালকেই যে কোনো মূল্যে একজন হুজুর ডেকে এনে এই ঘর ঝাড়ফুঁক করাবেন। একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। আমাদের বাসায় এসব ভুয়ো গল্প কেউ বিশ্বাস করবে না, উল্টো তোমাকে আস্ত পাগল তকমা দিয়ে দেবে। ঝিলমিল বারিশের টি শার্ট আরও শক্ত করে আঁকড়ে ধরল, কিন্তু শব্দটা এমন ভাবে আসছিল আর কিছু বলতেই পারল না আপাতত। কোনো উপায় না পেয়ে ঝিলমিল চোখ দুটো শক্ত করে বুঝে ফেলে বারিশের শক্ত চওড়া বুকের ওপর আলতো করে নিজের মাথাটা ঠেকিয়ে দিল। যতবার ওই অদ্ভুত খাঁজ কাটা শব্দটা নিঝুম ঘরের মধ্যে গম গম করে উঠছিল, ততবার শিউরে উঠে বারিশের টি শার্টের কাপড়ের নিজের মুখটা আরো শক্ত করে গুজে দিচ্ছিল ঝিলমিল। ভয়ের চোটে তার পুরো শরীরটা তখন থরথর করে কাঁপছে। বারিশ নিঃশব্দে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফোটালো। সে এক হাত বাড়িয়ে ঝিলমিলের পিঠের উপর রেখে অন্য হাতটা সাবধানে বালিশের পাশ থেকে তুলে নিজের ফোনের স্ক্রিনে একটা অ্যাপ থেকে আওয়াজ ভেসে আসছিল, যেখানে একটা স্পেশাল ভৌতিক সাউন্ড এফেক্ট প্লে হচ্ছিল এতক্ষণ। বারিশ স্ক্রিনের উপর আঙুল ছুঁয়ে এক ক্লিকেই অডিও ফাইলটা বন্ধ করে দিল। হুট করে পুরো ঘরে নেমে এলো একদম পিনপত নীরবতা। কিন্তু সেই নীরবতার মধ্যেও ঝিলমিল ভয়ে শক্ত হয়ে লেপ্টে রইল সেই অনর বুকের ওমেই। তুমি আবার ড্রাগ নিয়েছো দিঘি? আচমকা দিঘির রুমে নিজের মাকে প্রবেশ করতে দেখে চমকালো দিঘি। কদিন ধরে রুম থেকে বের হয় না সে, অফিসও যায় না। সেই জন্য নুরজাহান চৌধুরী সকাল সকাল এসেছেন তার রুমে। হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই, কারণ সারা রুমে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি কি শুধরাবে না একটু? কেন এমন হচ্ছ? দিঘি রুম থেকে বের হতে হতেই বলল। তোমার খ্যান খ্যান শোনার সময় নেই মা, আমি বের হলাম। নুরজাহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। দিঘি মদ্যপানে আসক্ত হলো, কখনো ড্রাগস নেয়নি। এর জন্য যদি কেউ দায়ী হয় তবে সেটা নুরজাহান চৌধুরী নিজেই। তিনি ড্রাগের জিনিসপত্র তুলে ডাস্টবিনে ফেলে দিলেন। এসব মেহরাজ আর আলতাফ চৌধুরী দেখলে বিরাট ঝামেলা পাতবে। আর কত লুকিয়ে বেড়াতে হবে এই মেয়ের জন্য তার জানা নেই। নিচে আসছে দিঘি দেখলো ডাইনিং টেবিলে মেহরাজ, আলতাফ চৌধুরী আর তাহসিন বসে ব্রেকফাস্ট করছে। জিয়ানকে নাজমা বেগম খাইয়ে দিচ্ছেন। দুদিন পর দিঘিকে রুম থেকে বের হতে দেখে জিহান দৌড়ে এসে তার কোলে চড়ল। দিঘি বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও কেন যেন আর গেল না। ফিরে এসে ডাইনিং টেবিলে বসে কাজের মেয়েটিকে বলল খাবার দিতে। সকলে অবাক হলো, কিচ্ছু বলল না কেউ। তাহসিন একবারও চোখ তুলে তাকায়নি, দিঘিও তাহসিনের দিকে নজর দেয়নি। নুরজাহান চৌধুরীও নিচে এসে খেতে বসলেন। খাবারের মাঝে দিঘি হঠাৎ বলল, তোমার ছেলে কেমন আছে? সকলের খাওয়া থেমে গেল। তাহসিন ছাড়া উপস্থিত কেউই বুঝলো না দিঘি কাকে উদ্দেশ্য করে কথাটা বলল। তবে দিঘির তীক্ষ্ণ দৃষ্টি ছিল তাহসিনের দিকে। ওর ছেলে আসবে কোত্থেকে? রাতে আবারও কিছু খেয়েছিস নাকি দেখি? আজে বাজে বকছিস। আমি ঠিক আছি, যাকে প্রশ্ন করেছি তাকে উত্তর দিতে দাও। ভালো আছে। নুরজাহান চৌধুরীর মুখে এবার বিস্ময় ফুটে উঠল। শুধু তাই নয়, আলতাফ চৌধুরী ও মেয়েরাজও হতবাক হলেন। তোমার বাচ্চা আছে তাহসিন? আছে। আমাকে তো বলেছিলে তোমার কেউ নেই। তাহসিন চুপ করে রইল। সে সত্যি বলেছিল তার কেউ নেই। খানিক থেমে বললাম, তখন জানানো জরুরি মনে হয়নি আম্মা, এর জন্য সরি। বাহ, নাম কি তোমার ছেলের? বয়স কত?
তাহসিন একবার দিঘির দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, দেহানুর তাহসিন দিগন্ত, বয়স 2 বছরের একটু বেশি। দিঘি তাহসিনের দিকে তাকিয়েই ছিল। নামটা শুনতেই তার দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। এদিকে নাম আর বয়স শুনে নূরজাহান চৌধুরীর সেটা না চাইতো ঝাঁকুনি দিয়ে উঠল। মেয়েরাজ হেসে বলল, আরে নামটা তো একদম আমাদের দিঘির মতো। দিঘির পুরো নাম দীপানুর চৌধুরী দিঘি। মেয়েরাজ স্বাভাবিক বললেও তাহসিন হাসলো না। নিজের খাবারের প্লেটটা নজরে রেখে নিচু গলায় বলল, এটা খুবই স্বাভাবিক। কি হলো আম্মা, আপনি খাচ্ছেন না কেন? আলতাফ চৌধুরী মাকে ডেকে বললেন। নূরজাহান চৌধুরী নড়ে চড়ে বসলেন, খেতে শুরু করলেন আবারও। তুই এখনো এখানে কি করছিস ঝিলমিল? বাসায় যাবি না? ঝিলমিলকে খালি ক্লাসরুমে একা বসে থাকতে দেখে শুধালো রোদ্দুর। কলেজ ছুটি হয়েছে মিনিট 10 আগে। পরীক্ষা শেষ হওয়ার পর আজই প্রথম ক্লাস, তাই শিক্ষার্থীরা উপস্থিত। এমনিতেই কম, ইরানও আজকে আসেনি, ঝিলমিলও আসতো না যদি না বারিশ তাকে জোর করে নিয়ে আসতো। ছুটির পর রোদ্দুর মেন গেট পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু পিছনে ঝিলমিলকে দেখতে না পেয়ে আবারও খুঁজে খুঁজে ক্লাসে এসেছে। আমার বাবা আসবে, তুই চলে যা। গেটের ওখানে চল। একা বসে থাকবে? ওখানে রোদ, তুই যা। রোদ্দুর কিছুক্ষণ অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, কিন্তু তারও দাঁড়াচ্ছিল, তাই আর না দাঁড়িয়ে চলে গেল। রোদ্দুরের পায়ের শব্দটা মিলিয়ে যেতেই ঝিলমিল ভেতরের যন্ত্রণাটা আটকাতে তলপেটে চেপে ধরে সোজা বেঞ্চের উপর ঝুঁকে পড়ল। তলপেটটা যেন ভেতর থেকে কেউ নিংড়ে মুচড়ে দিচ্ছে। শিরদাঁড়া বেয়ে হাড় কাঁপানো একটা অস্বস্তিকর ঢেউ নেমে যাচ্ছে কোমর আর পায়ের দিকে। মনে হচ্ছে কোমর আর উরুর সংযোগ স্থল থেকে পেশিগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। পা দুটোতে এক ফোঁটাও শক্তি আর ধরে রাখতেই পারছে না সে। মেয়েলি এই শারীরিক যন্ত্রণা ভীষণ অসহায় লাগছে তার। প্রতি মাসের এই বিশেষ দিনের সূচনা সবসময় তার জন্য এমন এক নিদারুণ যন্ত্রণা বই নিয়ে আসে যে শরীরকে একদম অচল করেই ফেলে। তবে এখন তলপেটের অসহ্য ব্যথার চেয়েও বড় বিপত্তি, আতঙ্ক, কাপড়ের দাগ লেগে যাওয়ার। দাঁড়ানোর কোনো উপায় নেই এখন। যদি কেউ ক্লাসরুমে ঢুকে পড়ে, যদি কেউ দেখে ফেলে। অস্বস্তিতে ঝিলমিলে চোখ ভিজে এলো। এই অসার যন্ত্রণা কাতর শরীর নিয়ে এসে যে এখন ক্লাসের এই বেঞ্চে পুরোপুরি বন্দি নিজের এক অসহায়ত্বের মাঝে। ইরানটা কেন যে আজ এলোই না? এই মুহূর্তে একটা পরিচিত হাতের স্পর্শ বা একটু আড়াল ছাড়া সে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে। যত অস্বস্তিকর ঘটনা কেন ঝিলমিলের সাথেই হয়। নিস্তব্ধ করিডোর থেকে হঠাৎই বুটের আওয়াজ ভেসে আসছে, যেন খুব দ্রুত ক্লাসের দিকে আসছে কেউ। বুটের খটখট আওয়াজ পেয়ে ধীরে ধীরে মুখ তুলল মেজা। ঝাপসা চোখে দরজার দিকে তাকাতে রাগী চোখে দাঁড়িয়ে থাকা বারিশকে দেখে ঝিলমিলের পুরো চোখ মুখ লাল হয়ে আছে যন্ত্রণায়। চোখের কোণে জমা হয়ে আছে কষ্ট চেপে রাখা জল। মানুষটাকে সামনে দেখতে মনটা যেন আরো ব্যাকুল হয়ে উঠল। বুকের ভিতর জমে থাকা কান্নাটা বাঁধ ভাঙার উপক্রম করলো তার। বারিশের চেহারা এতক্ষণ রাগ আর বিরক্তি থাকলো, ঝিলমিলে কান্নারত আর রক্তিম অসহায় মুখটা চোখে পড়তে তার সব নিমিষেই মিলিয়ে গেল। কেমন উদ্বেগ ফুটে উঠলো তার ধারালো চোখ মুখে। ঝড়ের বেগে এগোতে এগোতে ঝিলমিলের কাছে এসে ব্যস্ত গলায় বলল, কাঁদছো কেন? কে মেরেছে? যন্ত্রণার মধ্যে ঝিলমিলের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। সে চোখ মুছে ক্ষীণ কণ্ঠে বলা, কে মারবে আমায়? আমি কি ছোট বাচ্চা? বারিশ কুচকানো কপালে কিছুটা চিন্তিত মুখে বলল, তাহলে এখানে এভাবে বসে আছো কেন? কখন থেকে নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি আমি। ঝিলমিল যন্ত্রণার চোখ দুটো বুজে ফেলে বিড়বিড় করে বলল, আমার আমার খুব পেটে ব্যথা করছে, আপনি চলে যান, আমি পরে আসবো। আমি চলে যাব মানে? বারিশ চোখ সরু করে ঝিলমিলের পেটে শক্ত করে চেপে ধরা হাত দুটোর দিকে তাকালো। কোথায় ব্যথা করছে দেখি? একদম কাছে আসবেন না। বলে ঝিলমিলের নিজের দুই বাহু দিয়ে পেঁচা আরো শক্ত করে চেপে ধরে বেঞ্চের উপর খুঁকড়ে গেল। বারিশ এক মুহূর্ত স্থির চোখে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। ঝিলমিলের শরীর মোচড়ানো আর মুখের অসহায় ভঙ্গি দেখে পুরো বিষয়টা বুঝতে আর বাকি রইল না তার। গম্ভীর গলায় শ্বাস ছেড়ে পড়ল, আগে বলনি কেন? জানলে আজ কলেজে নিয়ে আসতাম না। ঝিলমিল ব্যথা চোখ বন্ধ করে রেখে ক্ষোভ প্রকাশ করে বলল, মনে করে দেখুন, আজ সকালে আমি আসতে চাইনি।
উফ, বারিশের ইচ্ছে হলো এই মেয়েটাকে ধরে একটা আছাড় মারতে। এই মেয়ে তো রোজ সকালেই কলেজে না আসার জন্য বায়না ধরে। কোনটা তার ফালতু বাহানা আর কোনটা যে সত্যি কিভাবে বুঝবে? ঝিলমিলের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকাতেই আবারও নরম হলো সে। একটু নরম গলায় বলল, খুব বেশি ব্যথা করছে, চলো আমার সাথে। বলতে বলতে ঝিলমিলকে কোলে তুলে নেওয়ার জন্য সামনের দিকে হাত বাড়ালো সে। ঝিলমিল এক ঝটকায় নিজের শরীরটা পিছিয়ে নিয়ে বাধা দিল। আপনি চলে যান না, একটা আয়া কালাকে ডেকে দিন। যুবকের শক্ত চোয়াল দুটো আরো কঠিন হয়ে উঠল এবার। নিজের রাগ আর বিরক্তিতে সামলাতে একটা লম্বা শ্বাস নিল সে। তারপর আবারও তাকে ধরতে গেলে একইভাবে পিছু হটে ঝিলমিল। রুগ্ন গলায় বললাম, আরে আমি এখন দাঁড়াতেই পারবো না। বারিশ আর কোনো কথাই বলল না, একদম চুপচাপ নিজের গায়ে থাকা উপরের শার্টের বোতামগুলো ঝটপট করে খুলে ফেললাম। গায়ে এখন শুধু একটা স্লিভলেস টি শার্ট রইল তার। তারপর বেঞ্চ থেকে ঝিলমিলকে প্রায় এক প্রকার জোর করে দাঁড় করিয়ে দিল। শার্টটা ওর কোমরে খুব সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দিল। আর মুহূর্তের মধ্যেই কোনো আপত্তিকর সুযোগ না দিয়ে এক ঝটকায় ঝিলমিলকে নিজের কোলেই তুলে নিল। হঠাৎই শূন্যে ভেসে উঠতে ভয়ে বারিশের গলা শক্ত করে জড়িয়ে ধরল ঝিলমিল। চারপাশে খালি বারান্দার দিকে তাকিয়ে আতঙ্কে বললাম, কি করছেন? কেউ দেখে ফেলবে তো আমাদের। বারিশ ভারী পায়ে নিচে নামতে নামতে গম্ভীর গলায় গজগজ করে উঠল, Let them watch. I don't give a damn about anyone when you are in pain. বাড়ির ঝিলমিলকে কোলে তুলে নিচতলা পেরিয়ে বাইরের মাঠের দিকে হেঁটে চলল। কলেজ ছুটি হয়েছে বেশ অনেকক্ষণ আগে, তাই বিশাল মাঠটা একদম ফাঁকা। কিন্তু গেটের কাছাকাছি আসতে বিপত্তি ঘটলো। গেটের ঠিক উল্টো পাশে একটা রেস্টুরেন্ট থেকে কাছের দেয়াল ঘেঁষে ওদের এই দৃশ্য দেখলো পরিণীতা। তার ঠিক সামনে বসে আছে জারিফ। দুজন একই সাথে দুপুরে খাবার খেতে এসেছে। জারিফ বাইরের দিকে ইশারা করে পরিণীতাকে দেখিয়ে বললাম, ওই তো দেখেছেন, বললাম না আমার চাচু বিবাহিত, আর যাকে কোলে নিয়ে হাঁটছে সে আমারই এক্স। খুব গভীর সম্পর্ক ছিল আমাদের। পরিণীতা এক নজরে দৃশ্যটা দেখে চোখ সরু করে শুধল। তোমার চাচু জানে না এসব? হয়তো না। তাহলে বলছো না কেন? সময় হলেই বলবো। জারিফ রহস্যময় হেসে সেদিক থেকে নজর সরালো। তারপর চোখ রাখলো পরিণীতার ঘাড়ের এক পাশে, যেখানে চুল দিয়ে লুকোনোর চেষ্টা করা আর যে বারিশ চাটুটা। সেদিকে তাকে বাঁকা হেসে জারিফ যোগ করল, আমার বার্থডে পার্টিতে কিন্তু আপনি আমার স্পেশাল গেস্ট। সাবধানে ঝিলমিলকে গাড়ির সিটে বসিয়ে দিল বারিশ। দরজাটা আটকে দিয়ে দ্রুত পায়ে চলে গেল পাশের একটা বড় ফার্মেসিতে। মিনিট পাঁচেকের মধ্যেই এই সময়ের জরুরি যেসব জিনিস দরকার সাথে পেন কিলার নিয়ে ফিরল সে। গাড়ির দরজাটা খুলে জিনিসপত্র ঝিলমিলে হাতে দিয়ে বারিশ বাইরে দাঁড়িয়ে রইল। গাড়ি আর সামনের কাজ ভালো করে আটকে দিয়ে চুপচাপ একটা সিগারেট ধরল সে। কিছুক্ষণ পর ভেতরে এসে বোতলের মুখ খুলে একটা পেন কিলার আর পানির বোতল বাড়িয়ে দিল ঝিলমিলের দিকে। এটা খেয়ে নাও, ব্যথা কমবে। ঝিলমিল চুপচাপ ওষুধটা গিলে নিল। তবে ওষুধ খেলেও পেটের ওই বিদঘুটে মোচড়ানো তীব্র কষ্টটা কমতে একটু তো সময় লাগবে। ঝিলমিল ক্লান্তিতে সিটে মাথা এলিয়ে দিল। ব্যথার যন্ত্রণায় চোখ দুটো বুজে থাকতে থাকতেই একসময় তন্দ্রা আচ্ছন্ন হয়ে পড়ল সে। গাড়ি ততক্ষণে শহরের মূল রাস্তায় নেমে এসেছে। ড্রাইভ করতে করতেই বারিশ এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ঝিলমিলকে আলতো করে নিজের দিকে টেনে আনলো। তারপর পরম যত্ন করে মেয়েটার মাথাটা বসিয়ে দিল নিজের চওড়া কাঁধের উপর। হঠাৎ স্পর্শে ঝিলমিলের হালকা ঘুম ভেঙে গেল। চোখ মেলে নিজেকে বারিশের এত কাছে দেখে কিছুটা সরে আসতে চাইল সে। বারিশের সামনের রাস্তায় নজর রেখে বেশ ধমকে সুরে গম্ভীর গলায় বললাম, মারবো কিন্তু। বারিশের ধমক শুনে ঝিলমিল আর সরে আসার সাহস পেলই না। চুপচাপ লোকটা শক্ত কাঁধে মাথা রেখে পড়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর বারিশের গলার গভীর স্বরটা আবারও ভেসে এলো, এখন একটু ভালো লাগছে? একদম নিচু গলায় জবাব দিল ঝিলমিল। বারিশ কোনো কথাই বলল না। ঝিলমিলও নীরব পেল। ঝিলমিলের কাছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষকে আজ এত ভালো মানুষের রূপে দেখে কেন যেন হজম হচ্ছে না ওর। সেদিনের মতো আজও ইরানের বাবা মাতাল হয়ে রাস্তায় পড়েছিল। তবে আজ তাকে প্রথম দেখতে পায় পুলিশ অফিসার ইমন। যখন তাকে
পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মেরাজ তা দেখতে পায়। নিজের পরিচিতি লোকের কথা বলে ইমনের হাত থেকে মাথা লোকটাকে ছাড়িয়ে নিজের গাড়িতেই তোলে সে। ইরানদের ফ্ল্যাটের দরজার কাছে এসে মেরাজ কলিং বেল বাজায়। টানা 10 মিনিট পর অলস ভঙ্গিতে দরজা খুলে ইরান। মেরাজ ওর দিকে তাকে বিরক্তি মাখানো গলায় রাগ দিয়ে খেয়ে বলে, দরজা খুলতে এত সময় লাগে নাকি? রাতের খাবার খাচ্ছিলাম ভাইয়া। যাকগে, এই নাও ধরো তোমার মাতাল বাবাকে। ইরান এক নজর বাবার দিকে তাকায়, সোজা মুখে বলে, না, আমি ওনাকে ঘরে তুলবো না। প্রতিদিনের এই মাতলামো আর সহ্য হয় না আমার। যেখানে কুড়িয়ে পেয়েছিলেন সেখানেই ফেলে রেখে আসুন। ঘরে তুলবে না মানে? উনি সোজা পুলিশ স্টেশনে যাচ্ছিলেন, রাস্তায় পেয়েছি বলেই বেঁচে গেলে, বুঝলে? পুলিশের নাম শুনতেই ইরানের মুখের হাসি উধাও হয়ে গেল। বাধ্য হয়ে বাবাকে ধরে ঘরের ভিতর নিয়ে সোফায় শুইয়ে দিল সে। মেয়েরাজও পিছু পিছু ভেতরে এসে বসল। ইরান খানিকটা অপ্রস্তুতি হলো, কিন্তু মুখে তা প্রকাশ পেতে দিল না। মেয়েরাজের সোফায় বসিয়ে রেখে দ্রুত রান্নাঘরের থেকে কফি বানিয়ে নিয়ে এলো সে। কফির কাপটা সামনে বাড়িয়ে দিয়ে আর চোখে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? মেরাজ কফিতে চুমুক দিতে দিতে অবাক হয়ে বলে, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? কেন, সেদিন না নিজেই বললেন? বলেছিলাম। ও হ্যাঁ, ভালো আছে সে। ইরান মুচকি হাসলো। সে খুব ভালো করেই জানে মেরাজ মিথ্যে বলছে। জিনমিলের কাছ থেকে খবর নিয়েছে সে, কোনো গার্লফ্রেন্ড নেই তার। মেরাজ কফির কাপে শেষ চুমুক দিয়ে ইরানের ঘরের 4 দেয়ালে চোখ বোলালো। তারপর হঠাৎ করে প্রশ্ন করে বসল, তোমার বাবা তো সারাদিন নেশা করেই কুল পায় না, তা তোমাদের সংসার আর পড়াশোনার খরচ চালায় কি? ইরানের মুখে চঞ্চল হাসিটা এক নিমিষে মিলে গেল। গমগমে গলায় বলল, চালে কেউ একজন। কে সে? আপনি চিনবেন না ভাইয়া। বান্ধবীর চাচাকে কথায় কথায় ভাইয়া বলো, লজ্জা লাগে না? চাচ্চু ডাকবে কতবার বলবো? আপনি কি আমার দাদার গোপন সন্তান? হোয়াট? না মানে আমার চাচার সবগুলোই মারা গিয়েছে, তাই কোনো চাচু নেই। আপনি যদি আমার দাদার গোপন সন্তান হন তাহলে বলুন, চাচাই ডাকবো। অসভ্য মেয়ে। কথা বাড়ালো না আর মেহরাজ ফাঁকা কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। কিন্তু ঘর থেকে বের হতেই যাবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত করুণ শব্দ, যেন ছোট্ট কোনো বাচ্চার কান্না থেমে থেমে ঘুমড়ে ঘুমড়ে উঠছে 4 দেয়ালের আড়ে। মেহরাজ থমকে দাঁড়িয়ে ফ্রিকুচকে শুধালো, তোমার কোনো ছোট ভাই বোন আছে নাকি এখানে? কেন? বাচ্চার কান্নার শব্দ পেলাম যে। ভুল শুনেছেন ভাইয়া, এই ফ্ল্যাটে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু আমি তো একদম স্পষ্ট শুনলাম। কই, আমি তো কিছুই শুনলাম না। মেরাজ আর কোনো শব্দ বা কোনো তর্ক করলো না। সোফায় শুয়ে শুয়ে ইরানের মাতাল বাবা তখনও তার মৃত স্ত্রীকে উদ্দেশ্য করে গুনগুন করে যাচ্ছে। সেদিকে একবার শেষ নজর বুলিয়ে দরজার দিকে পা বাড়ল মেরাজ। তবে ইরানের আজকের এই অদ্ভুত আচরণটা মেরাজের মাথায় খটকা বাঁধল। মেয়েটা যেন মেরাজকে দেখে ঘরে দেখে ভীষণ অস্বস্তি আর এক অদৃশ্য আতঙ্কে ছটফট করেছে। অথচ এই মেয়েই তো রাস্তাঘাটে তাকে দেখলে কথা বলে বলে একদম পাগল করে দেয়। মেরাজ ফ্ল্যাট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে ইরান মাতাল বাবাকে সোফায় ওই অবস্থায় ফেলে রেখে নিজের রুমের দরজাটা আটকে দিল। টুম্পা আর পারুল রান্নাঘরে এক কোণে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই চোখ মুখ গোল গোল করে যেন কোনো অলৌকিক দৃশ্য দেখছে। কিন্তু তার চেয়েও কোনো অংশে কম কি সে চঞ্চল শেহরিয়ার দ্বিতীয় সন্তান আজ কিচেনে ঢুকে রাতের খাবার বানাচ্ছে। পরনে তার গালা রঙের স্লিভলেস টি শার্ট আর ট্রাউজার, চওড়া বাইসেপ আর চওড়া কাঁধের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো উল্চে খুন্তি নাড়ার প্রতিটি ভঙ্গি যেন কোনো দক্ষ শেফের পারদর্শিতা। চুলার ডিসপ্লেতে লাল রঙের টাইমার ফুটছে আর বারিশ প্যানে মশলা আর চিকেন উল্টে পাল্টে দিচ্ছে। টুম্পা আর পারুলকে এভাবে হা করে নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বারিশ চুলার পাওয়ার লেভেল একটু কমাতে কমাতে ভারী গম্ভীর গলায় বলে উঠল, এখানে কি আমি কোনো বায়োস্কোপ খেলা দেখাচ্ছি যে নিজেদের কাজ রেখে এভাবে হা করে দাঁড়িয়ে আছো? বারিশের ঠান্ডা ধমক শুনতেই শোনা মাত্র টুম্পা আর পারুল ঝটপট সেখান থেকে কেটে বলল। রান্না শেষ করে বারিশ একটা ট্রেতে করে সুন্দর করে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন সাজিয়ে নিল। তারপর ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে এলো ওপরতলার দিকে। আজকে দুপুরের খাবার বাইরে থেকে আনা হয়েছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো বিছানার এক কোণে কাঁথা গায়ে পেঁচিয়ে চুপচাপ বসে আছে ঝিলমিল। পেনকিলারের জন্য সেই জন্য পেটের কামড়টা
একটু কম হলেও মুখটা এখনো একদম ফ্যাকাশে তার। বারিশ ট্রেটা পাশে টেবিলের উপর রেখেই বললাম, ওঠো, খেয়ে নাও। ঝিলমিল খাবারে ধোয়া ওঠা সুস্বাদু ঘ্রাণ নাকে পেতেই মনে মনে ভীষণ খুশি হয়ে উঠল। খাবারের প্লেট নিজের দিকে নিল। বারিশও খেতে বসলো, চুপচাপ খাচ্ছে একদম। খেতে খেতে ঝিলমিল একবার তাকালো। আজ তো ঠিকই বাড়িতে হওয়া রান্না খাচ্ছে, অথচ এতদিন লোকটা অযথায় তাকে দিয়ে হাবিজাবি রান্না করিয়ে খাটাতো। খাবারের স্বাদটা সত্যি চমৎকার। সে খেতে খেতে নিজের মনেই বলে উঠল, খাবারটা সত্যি খুব মজা হয়েছে। টুম্পা আন্টির রান্না বরাবরই খুব সুন্দর হয়। কতদিন পর এমন মজার খাবার দেখলাম। নিজের হাতে রান্না ঝিলমিলের নিজেরই একদম ভালো লাগে না, কিন্তু এই লোকের বাধ্য হয়ে এতদিন রাঁধতে হয়েছে। বারিশ অবশ্য ওর কথা কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে নিজের প্লেটের খাবার শেষ করে প্লেটগুলো নিয়ে যাওয়ার জন্য টুম্পাকে ডেকে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। টুম্পা এসে দ্রুত প্লেটগুলো ট্রেতে তুলে নেয়। ঝিলমিলের মুখ দেখেই বুঝলো মেয়েটা আসলে ভালো নেই। সে ঝিলমিলের একটু কাছে এসে এই মুখ চিপে হেসে আস্তে করে শুধল, খাওন কেমন হইছে? খুব মজা। অনেকদিন পর তোমার হাতে রান্না খেলাম আন্টি। আমি রাঁধিনি। তাহলে কে রাঁধলো? কে আবার? তোমার স্বামী। দেখো, একদম ফাজলামো করবে না আন্টি। উনি কিভাবে রান্না করবেন? আরে খোদার কসম, সত্যি কইতাছি, ছোট ভাই রানছে। এখন বুঝলাম তুমি অসুস্থ দেইহা তোমার লাইগা রান্নাঘরে ঢুকছে। বাহ, কি মহব্বত। টুম্পা চলে গেল কিন্তু পেছনে রেখে গেল এক অজানায় জমে যাওয়া ঝিলমিলকে। অবাক করা আর বিস্ময়। ঝিলমিলের শরীর যেন কয়েক সেকেন্ডের জন্য অসাড় হয়েই রইল। লোকটা সত্যি সত্যি নিজের হাত ওর জন্য রান্না করেছে। নিজের হাতে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এলো বারিশ। শরীরের উপরের অংশে এক সুতো কাপড়ও নেই তার, শুধু কোমরে পেঁচানো ধবধবে সাদা একটা তোয়ালে। রুম জুড়ে ছড়িয়ে পড়লো টমফোর্ড ওমডো লেদার বডি ওয়াশে করা পুরুষালী রয়্যাল লেদারি সুবাস। ঝিলমিল বারিশের সুঠাম চড়া ফিগারের দিকে তাকালো। সুগঠিত বুক, চড়া কাঁধ আর পেট জুড়ে ভাসমান সিক্স প্যাক অ্যাপসের খাজ। না চাইতো চোখ তার সেই দিকে আটকেই রইল। তারপর চোখ দুটো বুজে সেই রাজকীয় মাতাল করা স্মেলটা বুক ভরে অনুভব করলো সে। পর মুহূর্তেই মনের ভেতরে জন্ম নেওয়া এই অদ্ভুত অনুভূতিটা জেরে ফেলে ঝটপট চোখ খুলে একদম মুখ বাঁকিয়ে বলল, খাবারটা তেমন মজা হয়নি। বারিশ আলমারি থেকে শুধু একটা প্যান্ট আর টি শার্ট বের করতে করতে বলল, গেলে তো ঠিকই। এখন কি আমি না খেয়ে মরে থাকবো নাকি? কিছু বললো না বারিশ। ঝিলমিল এবার খেয়াল করলো বারিশের মাথার চুলগুলো এখনো ভেজা। বেশ ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার খালি পিঠ আর বুক বেয়ে। মাথার চুলটাও তো ঠিকঠাক মুছতে পারেন না, আপনি আবার রান্না করলেন কি করে? বারিশ আয়নায় নিজেকে দেখতে দেখতে শান্ত গলায় বলল, আমার জীবনে এমন অনেক দিন গেছে যখন আমাকে নিজের হাতে রান্না করেই খেতে হয়েছে। কেন? বিদেশে যখন ছিলেন তখন? বিদেশে, দেশে, সব জায়গাতে। কেন? দেশে নিজের বাড়িতে কেন রান্না করতে যাবেন? জানি না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে বারিশ আলমারি থেকে আরেকটা ছোট তোয়ালে নিয়ে সোজা ঝিলমিলের দিকে হেঁটে এলো। একদম কাছে এসে খানিকটা ঝুঁকে তোয়ালেটা ওর দিকে বাড়ি দিয়ে বলল, নাও, চুলটা মুছে দাও। আমি? ঝিলমিল তোতাতে বারিশের অনাবৃত হালকা ভেজা চড়া বুকের দিকে তাকালো। লোকটা একদম শরীর ঘেঁষে আসে। বুকটা কেমন ধক করে উঠলো ওর। না চাইতো একটা শুকনো ঢোক গিল ঝিলমিল। বারিশের মাতাল করা গন্ধটা এবার আরো গাঢ় হয়ে ওর নাকে এসে ধাক্কা দিল। ঝিলমিল কাঁপা কাঁপা হাতে তোয়ালেটা নিয়ে বারিশের ভেজা চুলে হাত রাখলো। তোয়ালেটা দিয়ে মাথার চুল মুছতে মুছতে গিয়েও ওর হাত জোড়া স্পষ্ট থরথর করে কাঁপছে। বারিশ ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে খুব নিচু গম্ভীর কণ্ঠে বলল, কাঁপছো কেন? ঝিলমিল তোয়ালে দিয়ে চুল মোছার গতি বাড়ি দিয়ে না শোনার ভান করে তোতলা গলায় বলল, কই, কোথায় কাঁপছি আমি? জবাব এলো না বারিশের থেকে। ঝিলমিল তো এখনো বারিশের কাণ্ডে মুগ্ধ। কত সুন্দর করে রান্না করে খাওয়ালো। সে চুল মুছতে মুছতে মুচকি হেসে বললাম, আপনার সব রূপই দেখা শেষ। রাগ, অ্যাটিটিউড, জেদ, বেপরোয়া ভাব, আবার ভালো মানুষই। শুধু একটা জিনিস এখনো দেখিনি। বারিশ চোখের পলক না ফেলে শান্তভাবে শুধল, কে? আপনাকে আমি কখনো হাসতে দেখিনি। হাসেন না কেন? কথাটা শুনে বারিশের দৃষ্টি গভীর হলো।
চোখ দুটো সামান্য ছোট করে সে ঝিলমিলের আরো কাছাকাছি ঝুঁকে এলো। নিজের দুই হাত ঝিলমিলের দুই পাশে বিছানায় রেখে ওকে একদম বন্দি করে ফেলো। তারপর ঘোর লাগা হাসকি স্বরে বলল, তুমি আমার আরো অনেক কিছুই দেখোনি, দেখতে চাও? মূর্তি ঝিলমিলের হাত স্তব্ধ হয়ে গেল। লোকটার গলার টোন আর চোখের চাউনি কেমন বদলে গেছে। খারাপ ইঙ্গিত দিচ্ছে লোকটা। ঠিক কি দেখার কথা বলছে? বারিশের তপ্ত নিঃশ্বাস এখন ঝিলমিলের গালে এসে লাগছে। নাক চাপচায় ঝিলমিলের নাক ছুঁই। আরো একবার শুকনো ঢোক গেল কিশোরী। শক্ত হয়ে উত্তর দিল, না, দেখতে চাই না। বারিশের ঠোঁটের এক কোণে বাঁকা হয়ে হাসি ফুটে উঠল। সে একই ভঙ্গিতে ঝুঁকে একই নিচু কঞ্চে বলল, আমি তোমার একটা জিনিস ছাড়া বাকি সব দেখে নিয়েছি। ঝিলমিলের বুকের ভেতরটা থপ করে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে শুথল। কি দেখেনি? বারিশ জবাব দিল না। তার গভীর তীক্ষ্ণ নজর ঝিলমিলের ওপর থেকে নিচে সর্বাঙ্গে গভীরভাবে পরখ করে নিল। তারপর নীরবতা বজায় রেখে সোজা হয়ে দাঁড়ালো। দিঘি ইদানিং অফিসে আসা ছেড়ে দিয়েছে। আর যেদিন বাধ্য হয়ে আসে এমন সব কাণ্ড ঘটিয়ে বসে যে তাহসিনের কাজের একদম 12টায় বেজে যায়। চেয়ারওম্যানের রুমে নূরজাহান চৌধুরী তার চেয়ারে বসে আছেন। সামনে ফাইল হাতে দাঁড়িয়ে কাজ সামলাচ্ছে তাহসিন। নূরজাহান চৌধুরী হঠাৎই বলে উঠছেন, তাহলে তোমার ওয়াইফ কি মারা গিয়েছে নাকি কোনোভাবে ডিভোর্স হয়েছে? না, তাহলে ওয়াইফ নেই আমার। তাহলে বাচ্চা এলো থেকে? সত্য বললে ঘৃণা করবেন না তো আমায়? কেন ঘৃণা করব কেন? কারণ সে আমার যারও সন্তান। নূরজাহান চৌধুরী ভেতরে শ্বাস ভেতরে আর বাহিরে শ্বাস বাহিরে আটকেই রইল। শ্বাস নিতে পারছে না সে। এরই মধ্যেও শরীর কেমন ঘামছে তার। কি হলো আপনার? কিছু না, তুমি একদিন তোমার বাচ্চাকে নিয়ে এসো। ও যেখানে আছে খুব ভালো আছে। কি যেন নাম বলেছিলে তার? তাহসিন কয়েক মুহূর্ত চুপচাপ নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তারপর একদম নিচু গলায় বলল, দিগন্ত। আপনি চাইলে নূর বলেও ডাকতে পারেন। নূরজাহান চৌধুরীও কেমন যেন এক দৃষ্টিতে তাহসিনের দিকেই তাকিয়ে রইলেন অদ্ভুত। কয়েক সেকেন্ড পরে বললেন, ছবি নেই ছেলেটার, দেখাও দেখি কেমন দেখতে। ছিল, তবে এখানে আসার পর ফোন থেকে এসব ডিলিট হয়ে গেছে। নূরজাহান চৌধুরী ফোঁস করে শ্বাস ছেড়ে আর কথা না বাড়িয়ে কয়েকটা ফাইল বাড়িয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এই ফাইলগুলো নিচের ফ্লোরে দিয়ে এসো। ফাইল জমা দিয়ে আসার সময় লিফটের সামনে এসে দাঁড়াতে আসেন। লিফটের স্টিলের দরজাটা খুলতেই ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে থমকে গেল সে। ভেতরে দিঘি দাঁড়িয়ে। তাহসিনকে দেখে সে ছট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল মির্জা। তাহসিন ভেতর থেকে আর চোখে এক নজর দিঘির দিকে তাকালো। দিঘির পরনে ওয়েস্টার্ন অফ শোল্ডার টপস আর শর্ট স্কার্ট। তাহসিন গভীর গলায় বলল, আপনাকে হয়তো বলেছিলাম এসব জামা কাপড় পরে অফিসে আসবেন না। তুমি সামান্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার শরীরে তোমার নজর যায় কোন সাহসে? আমার নজর অন্তত তাদের চেয়ে অনেক ভালো যাদের সাথে আপনি আজকাল ঘুরে বেড়ান। এসব উপদেশ আমি তোমার মুখে শুনতে চাই না, দূরে থাকবে আমার থেকে। আমার একটা বাচ্চা আছে শুনেই আপনি এমন রং বদলে ফেলবেন, জানলে প্রথম দিনই বলে দিতাম। এটাই তো তোমার ভুল। তোমাকে ভালোবেসেছিলাম ভেবে এখন আমার নিজেকেই সবচেয়ে বড় গাধা মনে হয়। ওটাকে অন্তত ভালোবাসা বলে না। তাহসিনের এই ঠান্ডা গলার কথাটা শুনতেই দিঘির মাথার রক জ্বলে উঠল। রাগের মাথায় এক হাতে শক্ত করে চেপে ধরল তাহসিনের চোয়াল। যত পিছে পড়লাম। বলে এটাকে ভালোবাসা বলে। খবরদার আমার ভালোবাসাকে ছোট করবে না তুমি। ভালোবাসি আমি এখনো তোমাকে, কিন্তু যে অন্য কোনো নারীকে ছুঁয়ে বাচ্চার জন্ম দিয়েছে সে আমাকে স্পর্শ করার অধিকার রাখে না। তাহসিন কোনো প্রতিবাদ করলই না, উল্টো তার চোখে কেমন নিঃশব্দ হাসি ফুটে উঠল। দিঘি সেই হাসির মানে বুঝলো না। তার নিজের চোখ দুটো তখন নোনা জলে টলমল করছে। এটা রাগ নাকি বুকের ভেতরের কান্না? দুজন মানুষের মধ্যে কতটা গভীর সম্পর্ক থাকলে একটা বাচ্চা হয়? যে তাহসিনের জন্য বারিশের মতো একটা ছেলেকে পেয়ে ছেলে পরিবার ছেড়ে পালিয়েছিল, সেই তাহসিন এত বড় সত্য তার থেকে লুকিয়ে রেখেছিল। দিঘি চোখের পানি সামলে বলল, তুমি যদি আরেকবার আমার ভালোবাসাকে তুচ্ছ করে কথা বলো মেরে ফেলবো আমি তোমাকে। লিফটের দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরী। তিনি বাইরে যাওয়ার জন্যই নামছিলেন। মাকে দেখেই ঝট করে তাহসিনের চোয়াল
থেকে হাত সরিয়ে নিল দেখি তড়িঘড়ি করে চোখের জল মুছে চরম জেদ নিয়ে বললাম, আমার জন্য ছেলে দেখো মা, আমি বিয়ে করব। লিফটের এক করে দাঁড়িয়ে থাকা তাহসিনের দু হাত মুহূর্তেই শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাগের রগ ভেসে উঠল তার। নূরজাহান চৌধুরী শান্ত গলায় বললেন, সত্যি বলছি, আমি আজ থেকেই দেখা শুরু করব। অসুস্থতা কেটে যাওয়ার পর ঝিলমিলের জীবনে আবারও আগে রুটিনই ফিরে এসেছে। আজ জারিফের জন্মদিনের পার্টি, বাসাতেই বিশাল আয়োজন করা হয়েছে। বারিশ চেয়েছিল ঝিলমিলকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসতে, কিন্তু ঝিলমিল রাজি হয়নি। জেদ ধরেই পার্টিতে এসেছে সে। জারিফের জন্মদিন উপলক্ষে চৌধুরী বাড়ির সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে। ঘরের মানুষ তো বটেই, সাথে আত্মীয় স্বজন আর জারিফের একজাক বন্ধু বান্ধবে পুরো অনুষ্ঠান মুখরিত। আজকের জন্য ঝিলমিল সেজেছে নীল রঙের একটা শর্ট কুর্তি আর হালকা কাজের প্লাজো। বারিশকে জোর করে নেভি ব্লু কোট পরিয়েছে। অনেকদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে পেয়ে বেশ গল্পে মেতে উঠেছে ঝিলমিল। অন্যদিকে বারিশ আর মেহেরাজ দাঁড়িয়ে আছে একটু দূরে ড্রয়িং রুমের এক কোণে। বারিশ চোখ বরাবর গিয়ে আটকে যাচ্ছে ঝিলমিলের হাসি খুশি মুখের উপর। ভেতরে রাগে রিরি করলেও এখানে রাগ দেখানোর সুযোগ নেই তার। চঞ্চল শেহরিয়ার আগেই স্পষ্ট করে কঠোর সতর্কবার্তা দিয়ে দিয়েছেন, অনুষ্ঠানের মাঝে যেন কোনো প্রকার গোলমাল না হয়। হাই, কি অবস্থা? ঝিলমিলের উপর থেকে চোখ সরিয়ে পাশে ফিরতে বারিশ দেখলো পরিণীতা দাঁড়িয়ে আছে। তার পরনেও নীল রঙের হালকা এক ফিনফিনে শাড়ি। বারিশ সামান্য ভ্রুকুচকে শুধল, তুমি এখানে? নিজের স্টুডেন্টের বার্থডে পার্টি আর আমি আসবো না? কেমন কথা? পাশে দাঁড়িয়ে থাকা মেহরাজ কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনি জারিফের ম্যাম? তা কি বিষয়ে ক্লাস নেন আপনি? ওদের ক্লাস নেই না, আমি কলেজের ম্যাথ টিচার। মেহরাজের মনে মনে বেশ হাসি পেল। ক্লাস নেই অথচ স্টুডেন্টদের জন্মদিনে পার্টিতে একেবারেই সেচিকুচি হাজির। ওদিকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়ে গেছে। জারিফ স্টেজে দাঁড়িয়ে এক এক করে নিজের পুরো পরিবারের সাথে সবাই উপস্থিত সবাই আত্মীয় অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সে নিজের চাচু বারিশ আর তার স্ত্রীর কথা এড়িয়ে গেল। ঝিলমিল চট করে সোফা থেকে উঠে সোজা স্টেজে চলে গেল। কারো কিছু বুঝে ওঠার আগে জারিফের হাত থেকে কটলেস মাইকটা এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে চড়া ও স্পষ্ট গলায় বলল, হ্যালো এভরিওয়ান, আই এম জাহানারা চৌধুরী ঝিলমিল, জারিফ's ওয়ান অ্যান্ড অনলি আন্ট, ওয়াইফ অফ ফাইজান বারিশ শাহরিয়ার। কথাটা বলে ঝিলমিল মিষ্টি করে হেসে এক হাত সামনে দাঁড়িয়ে নিচের দিকে দাঁড়িয়ে থাকা বারিশকে ইঙ্গিত করলো। বারিশ স্টেজের দিকে তাকালো। ঝিলমিলের সংবর্ধনা শুনে পুরো হলে একসাথে করতালি ঝড় উঠল। আর পাশে দাঁড়িয়ে থাকা জারিফ নিজের চোখ দুটো রাগে লাল করে ঝিলমিলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। পরিণীতাও কেমন তীক্ষ্ণ চোখে তাকানো ঝিলমিলের দিকে। জারিফের বন্ধুরা হাসছে, এতে জারিফ আরো রেগে গেল। ঝিলমিলের কাছে গিয়ে বলল, তুই অনেক বেশি বেশি করছিস ঝিলমিল, আমাকে খেপাস না। আমি তো সত্য প্রকাশ করছি, খ্যাপাবো কেন? আমার বন্ধুরা সবাই জানে তুই আমার গার্লফ্রেন্ড ছিলে, ওদের সামনে এমন নাটক করার মানে কি? তোর বন্ধুদের এখন আমি তোর চাচি হই। এটুকু বলে ঝিলমিল আর কোনো কথা না বাড়িয়ে স্টেজ থেকে নেমে এলো। নিজের পরিবারের সবার কাছে ফিরে যাওয়ার জন্য যেই পা বাড়িয়েছে অমনি বারিশ এসে ওর কবজিটা শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বললাম, এত ছোটাছুটি করতে আমি আগে মানা করেছিলাম না? কোথায় ছোটাছুটি করছি? যেখানে বসেছিলাম সেখান থেকে স্টেজে গিয়েছি, আবার সেখানেই যাচ্ছি। ওখানে যেতেও আপনার অনুমতি লাগবে? ওকে, আমারই ভুল হয়েছে, আপনাকে বলাই উচিত ছিল না আমার। হয়েছে এবার? বারিশ ওকে আর সেখানে থেকে এক পা নড়তেও দিল না। অনুষ্ঠান এগিয়ে চলল। জারিফ সকলকে নিয়ে কেক কাটলো, তারপর নিজের এক নতুন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ফ্লোরে নাচতে শুরু করলো। নাচের ছন্দে সেই ছেলেটা বারবার ঝিলমিলের দিকেই তাকাচ্ছিল। ঝিলমিল সেটা দেখেও না দেখার ভান করল। বারিশের পাশে দাঁড়িয়ে সে ছটফট করছিল, বারিশকে কিছু একটা বলবে, তখনই হুট করে সামনে এলো পরিণীতা। সে বারিশের দিকে হাত বাড়িয়ে মিষ্টি করে হেসে বলা, লেটস ড্যান্স ডিয়ার। ডিয়ার ডিয়ার ডিয়ার। ঝিলমিল গুনে গুনে 3 বার মনে উচ্চারণ করলো। হ্যাঁ, পরিম্যামকে তো প্রায় কলেজে বারিশের আশেপাশে দেখতে পায়। ঝিলমিল বারিশের মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো তার প্রতিক্রিয়া দেখবে। বারিশ বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, সরি, আই ক্যান্ট ডান্স। বারিশ, আমি তোমাকে চিনি, দয়া করে মিথ্যে বলো না।
ঝিলমিল চলে এলো সেখান থেকে। তার কেন যেন রাগ হচ্ছে। তাকে চলে আসতে দেখে বারিশও দাঁড়ালো না, ঝিলমিলের পিছু পিছু এসে ওর পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? ঝিলমিল মুখটা ঘুরিয়ে নিয়ে শীতল কঞ্চে বলল। তা জেনে কি করবেন? আপনি গিয়ে ম্যামের সাথে নাচুন। ঝিলমিলের নাকটা কেমন ফুলে উঠেছে, সেদিকে তাকে চোখ চিপে হাসলো বারিশ। ঝিলমিলের অসুস্থতার গত কয়েকদিন দুপুরে বাদে সকাল এবং রাতের খাবার বারিশ নিজেই বানিয়েছে। এতে ঝিলমিল একটু হলেও বারিশের উপর মুগ্ধ হয়েছে, হয়তো আরো বেশি। বারিশ তা খুব টের পাচ্ছে। আর এখন ঝিলমিল জেলাস হচ্ছে নিশ্চয়ই। বারিশ ঝিলমিলের কপালে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে বললাম, আমার হাতে রান্না খেয়ে অবস্থা, আমাকে খেলে কি করবে কে জানে। আপনাকে খেতে যাব কেন? আপনার মধ্যে কি এমন আছে যে খেতে হবে? রুমে চলো, দেখাই কি আছে। চলো আমার সঙ্গে। অসভ্য লোক, আপনি এত অসভ্য কেন? ঠিক তখনই আলতাফ সাহেব এদিকে এগিয়ে এলেন। তিনি ঝিলমিলকে একটু অস্থির দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে ঝিলমিল? না বাবা, কিছু না। বারিশ আলতাফ সাহেবের চোখের দিকে তাকিয়ে কোনো রাগ ঢাক না রেখেই বললাম, আপনার মেয়ের সাথে রোমান্স করতে যাচ্ছি স্যার, কথাই শুনছে না। ঝিলমিলের কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। আলতাফ সাহেবের মুখটা কালো হয়ে গেল। এত অসভ্য ছিল হয়? তোমার মতো অসভ্য? বারিশ তাকে থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলল, আপনি এক পেয়েছি দেখেছেন তাই তো? বারিশ এক পেয়েছে, দুটো দেখবেন কিভাবে? মেয়ে আর মেয়ের জামাই কি করছে সেসব দেখতে না এসে খেয়ে দিয়ে বাড়ি যান। আলতাফ সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ঝিলমিলকে বললেন, তুমি একটু মায়ের কাছ থেকে ঘুরে এসো তো, জিয়ান খুঁজছে তোমায়। বাবার কথা ঝিলমিল সেখান থেকে চলে গেল। আলতাফ সাহেব বারিশের একদম কাছাকাছি এগিয়ে এসে নিচু গলায় বলেন, ঝিলমিলকে যদি আমি এখান থেকে না নিয়ে গেছি, আমার নামও আলতাফ চৌধুরী নয়। তাহলে নতুন নাম ঠিক করে রাখুন। তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। একসময় ছেলেটার সঙ্গে না পেরে আলতাফ চৌধুরী বিরক্ত হয়ে সরে গেলেন। ওইদিকে বারিশের রাগে গা রিরি করছে, শরীরে রক্ত টকবক করে ফুটছে। এই লোকটাকে দেখলে এমনিতেই তার রাগ হয়। স্টেজের দৃশ্যটা একেবারে ফেল। জারিফ আর তার বন্ধুরা এখন বেপরোয়া নাচে ব্যস্ত, এমনকি দিঘি উম্মাদের মতো নাচছে শেহরিয়ারদের অফিসের এক সহকর্মীর সঙ্গে। ঝিলমিলকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে বারিশ দেখলো মেয়েটা একদম কাছে এসে সহসে বলল, আমি নাচবো। হোয়াট? এমনিতে মেজাজ সপ্তমে চড়িয়েছিল বারিশে। তীব্র রাগে শব্দটা একটু জোরেই উচ্চারণ করে ফেলল সে। ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে জারিফ আর তার নতুন গার্লফ্রেন্ডের তাল মেলানো নাচের দিকে তাকিয়ে চির গলায় বললাম তো আমি নাচবো। সাহস দিন দিন বেড়ে গেছে তাই না? আরে না, শুধু আমি নই, আমার সঙ্গে আপনিও নাচবেন। চলুন না প্লিজ। কথাটা বলে ঝিলমিল এক প্রকার অধিকার নিয়ে বারিশের হাতটা টেনে ধরল। চরম বিরক্তিতে বারিশ যেই না ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিতে যাবে, অমনি তার সজাগ নজর গিয়ে পড়লো দূরে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর উপর। থমকে গেল সে। মুহূর্তের জন্য আলতাফ চৌধুরীর দিকে তাকে চোখ কামড়ে কিছু একটা ছক কষে নিল মনে মনে। তারপর কিছু একটা ভেবে হুট করে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, ওকে চলো। কথাটা শুনে যেন আকাশের চাঁদ হাতেই পেল ঝিলমিল। আনন্দে লাফিয়ে উঠে এসে দৌড়ে গেল সাউন্ড সিস্টেমের দিকে। আগের গানটা থামিয়ে চালিয়ে দিল পাগলু 2 এর দুর্দান্ত বিজের একটি গান। পর মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য কাণ্ড। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বারিশ আর ঝিলমিল একসাথে স্টেজে উঠে গেল। বিটের সঙ্গে তাল মিলিয়ে ঝিলমিল চোখের পলকে নিজের ওনাটা বারিশের গলায় পেঁচিয়ে ওনার দুই প্রান্ত ধরে মিউজিকের তালে তালে ছান্দসিক টানে বারিশকে নিজের দিকে আকর্ষণ করে স্টেজের একদম মাঝখানে নিয়ে এলো। চোখের সামনে এমন নাটকীয় আর অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল সবাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া যেন আস্ত পার্টিটাই এক মুহূর্তের জন্য স্তব্ধ একদম। ঝিলমিলকে এমন উদ্দাম নাচতে দেখে সবাই যত না অবাক হলো, তার চেয়ে 1000 গুণ বেশি বিস্ময় চক্ষু চড়ক গাছ হলো গম্ভীর বারিশকে দেখে। এই অবতারকে দেখে মেহরাজ বুকে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়েছে। তার এই ডান পিঠে ভাতিজির পাল্লায় পড়ে শেষমেশ এই গম্ভীর ছেলেটা কি করছেটা কে? ওইদিকে বারিশের বাড়ির লোকজনের অবস্থা তো আরো করুণ। সবাই হা করে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম নিজের পেটের ছেলেকে যেন আজ চিনতেই পারছেন না।
চারপাশের অবিশ্বাস্য নীরবতা ভেদ করে তখনই সাউন্ড বক্সে তার স্বরে বাজছে গানের কলি। চোখে চোখে ইশারাতে ভেসে গেছে মন, চায় ছোটে প্রেম ছোঁয়াতে, আর থেকে থেকে বেজে হচ্ছে মনের টেলিফোন, কথা হয় দিনে রাতে। গানের এই রোমান্টিক আর দ্রুতলয় ছন্দের সঙ্গে বারিশ এক হাতে ঝিলমিলে সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঝিলমিলকে পেছনের দিকেই নুইয়ে দিল। একদম নিখুঁত এক জিপ পোস্ট দুজনের। ঝিলমিলের শরীর ধনুকের মতো বেঁকে যেতে তার উপর ঝুঁকে গেল বারিশ। সবাইকে থমকে দিয়ে ঝিলমিলের উন্মুক্ত কোমল গলায় আলতো করে চুমু এঁকে দিল সে। দৃশ্যটা স্টেজে আর স্টেজের বাইরে থাকা কারো নজর এড়ালোই না, এমনকি আলতাফ চৌধুরী, জারিফ, পরিণীতারও না। সবাই যেন পাথরের মূর্তি হয়ে দৃশ্যটা দেখল। জারিফের ভেতরে ঈর্ষার আগুন তাও তাও করে জ্বলে উঠছে। রাগে তার হাতের মুঠি শক্ত হয়ে এলো। গানের পরবর্তী কলি বাজছে এখন। এ প্রেমের এই তো মজা, কে কঠিন মনকে বোঝায়, জানি রে জানে পাগলু। বারিশের বাহুডোরে থেকে এক ছটকায় সোজা হয়ে দাঁড়ালো ঝিলমিল। মুহূর্তের সুযোগ না দিয়ে একদম মুখোমুখি এসে বারিশের গলা দুহাতে জড়িয়ে ধরে তার গালে টুকুস করে চুমু বসিয়ে দিল। বিদ্যুতের মতো শিহরণ মুহূর্তেই খেলে গেল দুজনের শরীরের প্রতিটি শিরায় উপশিরা। এক অজানা অনুভূতিতেই দুজনের বুকই কেঁপে উঠল, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে এই মুহূর্তে কাউকে নিজেদের ভেতরের সে ব্যাকুলতা খুনাক্ষরেও টের পেতে দিল না তারা। Love you, oh my পাগলু, love you, oh my পাগলু। ঝিলমিল নিজের কোমরে এক পাশ দিয়ে বারিশকে পাশের দিকে ঠেলছে। তার চঞ্চলতা বেড়ে যাচ্ছে টের পেয়ে বারিশ কোলে তুলে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। খাওয়া দাওয়ার পর্ব আসতেই সকলকে খাবার দেওয়া হলো। সকলেই খাবার খেতে ব্যস্ত। আলতাফ চৌধুরী একটা কল আসে একটু সাইডে গিয়েছে, তা দেখে জারিফও সেদিকে গেল। আপনি কি নিচের মেয়েকে আমাদের বাসার কাজের লোক হিসেবে পাঠিয়েছেন? পেছন থেকে জারিফের পরিচিত কণ্ঠ কানে আসতে ঘুরে তার আলতাফ সাহেব। বুঝলাম না। জারিফ এতদিন ঘটে যাওয়া সব কিছু জানিয়ে দিল আলতাফ চৌধুরীকে। হঠাৎই কানের পর্দা ফাটিয়ে একটা শব্দ হলো। মুহূর্তেই মধ্যে চারিপাশের হইচই আর আনন্দের আমেজ মিলিয়ে গিয়ে পুরো হলরুম থমথমে নীরবতায় নেমে এলো। দিঘি যে ছেলেটার সঙ্গে নাচছিল, শেহরিয়ারদের অফিসের সেই ছেলেটা কিছু বুঝে ওঠার আগে থপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। দিঘি চমকে উঠে পেছনে পিছিয়ে গেল। নুরজাহান চৌধুরী, ঝর্ণা, শেহরিয়ার দৌড়ে দিঘির কাছে এলো। ছেলেটার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করে সেদিকে ছুটে গেল। চারিপাশের বিশৃঙ্খলার মাঝে বারিশের নজর আটকে গেল লিভিং রুমের শেষ মাথায়। সদর দরজা দিয়ে চলে যাচ্ছে একটা অবয়ব। চোখের উপর পড়া একটা ভেনিসিয়ান ডেভিল আই মাস্ক। বারিশ তাকাতে লোকটা শটান অন্ধকারের দিকে মিলিয়ে গেল। লোকটার পিছু নিল বারিশ। বাইরে অন্ধকার, বাগান আর গলি চষে ফেল। লোকটার কোনো পাত্তাই পেল না সে। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বিরক্ত হয়ে যাচ্ছে দর চেপে আবারও ভেতরে ফিরে এলো বারিশ, কিন্তু ততক্ষণে ছেলেটা ওখানেই মারা গেছে। বারিশকে আসতে দেখে মেহরাজ হাঁপিয়ে উঠছে, বলল, ঝিলমিল তোর সাথে? আমার সাথে মানে? ঝিলমিল নেই। মেহরাজের উদ্বিগ্ন হয়ে চারপাশ দেখছে, কিন্তু কোথাও নেই। দিঘি ছুটে এসে বলল, ঝিলমিল তো তোমার সাথেই ছিল। রক্ত মাথায় উঠে গেল বারিশের। দ্রুত ভেতরে এসে চারপাশটা ভালো করে মেপে নিলেও ঝিলমিল নেই। শুধু ঝিলমিলই নয়, জারিফ, পরিণীতা কিংবা জারিফের বন্ধুদের একজনও আর সেখানে নেই, সব গায়েব। এবার আর না চাইতেও আতঙ্কে শরীর কেঁপে উঠল তার। আলতাফ চৌধুরী, নুরজাহান চৌধুরী দুজনে অসুস্থ হয়ে গেছে। বারিশ এখানে আর একটা মুহূর্ত সময় নষ্ট করলই না। সোজা গিয়ে উঠল তার জুকাচি প্যানি গেলে তাই সেলফ মারতেই হুঙ্কার দিয়ে উঠল ওটার শক্তিশালী ইঞ্চেল। ক্লাচ ছেড়ে এক ঝটকায় থ্রটল ঘোরাতেই বাইকটা যেন তৈরি, রাস্তা ছিঁড়ে তীর পেগে সামনের দিকে ছুটতে গেল। কোথায় খুঁজবে, কোন দিকে যাবে, কিছু জানা নেই বারিশের। মাথার ভিতর শুধুই অস্থিরতার খুন পোকা, কিন্তু বসে থাকারও যে উপায় নেই। তার পাগলের মতো সেই ঝড় তুলে রাস্তায় চোখের পলকে গতি 100 ছাড়িয়ে 150 ছুঁই ছুঁই। দুপাশে ল্যাম্পপোস্ট আর রাস্তার গাছগুলো ঝাপসা ছায়ার মতন পেছনে ছিটকে যাচ্ছে। হেলমেটের কাজ ভেদ করে ভেতরে উত্তপ্ত নিঃশ্বাসের ঝাপসা বাষ্প
সামনের দৃশ্যপথকে আরো অস্পষ্ট করে তুলেছে। সে যেন বাইক চালাচ্ছে না, মৃত্যুর সাথে পাল্লা দিয়ে এক অন্ধ গন্তব্যের দিকে উড়ে চলেছে। ঝড়ের গতিতে ছুটে চলা বারিশের অন্ধ ব্যাকুলতা এতটাই তীব্র ছিল যে, এতটাই বেপরোয়া যে সে টেরও পেল না। ওর বাইকের পেছনে হেডলাইটের তীক্ষ্ণ আলো আঁকড়ে ধরে আরও একটা বাইক সামনে তাকেই অনুসরণ করে আসছে। আরেকটু সামনে এগোতেই গাছের সাথে বাড়ি খেয়ে বাইক সহ পড়ে গেল বারিশ। অন্ধকার ঘরে মৃদু আলোর আভাস পেতেই চোখ দুটো পিটপিট করে মেলল ঝিলমিল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। জ্ঞান হারানোর আগে মাথায় কেউ আঘাত করেছিল তার, এখনও বিড়বিড় করে রক্ত ঝরছে। বেশি কিছুক্ষণ সময় লাগলো চোখের দৃষ্টি পরিষ্কার হতে। জ্ঞান ফিরতে ঝিলমিল বুঝলো হাত পা দুটো শক্ত কিছু দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। হঠাৎ ঘরের কোণ থেকে একটা চেনা হিংস্র কণ্ঠ ভেসে এলো। ওয়েলকাম টু মাই প্রাইভেট হ্যাভেন মাই লাভ। ঝিলমিল তৎক্ষণাৎ কিছু বুঝে উঠতেই পারল না। ঝাপসা দৃষ্টিতে কিছুক্ষণ এদিক ওদিক চোখ বুলিয়ে সিধে হয়ে বসার চেষ্টা করলো সে। চারিপাশের স্যাঁতস্যাঁতে দেয়াল আর ভাঙাচোরা আসবাবপত্র দেখে ওর বুকটা ছ্যাঁত করে উঠল। কণ্ঠটা সে চিনতে পেরেছে। আতঙ্কে কণ্ঠ কেঁপে উঠল। কোনো মতে নিজেকে সামলে পড়ল। কোথায় নিয়ে এসেছিস আমায়? ধীরে ধীরে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো জারিফ। তার পেছনে আধো আলো দাঁড়িয়ে আছে তার সেই বাদরামি করা বন্ধুদের দলটা। জারিফ ছোচে কোণে বাঁকা হাসি ছুলিয়ে কুৎসিত ভঙ্গিতে এগিয়ে এলো ঝিলমিলের দিকে। আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো এখানে একটু ডিনার করতে এসেছি, তাই না রে? শেষ কথাটা নিজের বন্ধুদের উদ্দেশ্যে ছুড়ে দিতেই ঘরের ভেতরটা পৈশাচিক আর বিকট অট্টহাসিতে কেঁপে উঠল। বন্ধুদের সেই কুৎসিত হাসি শব্দে ঝিলমিলের গায়ের পশম খাড়া হয়ে গেল। সে সমস্ত শক্তি আকর্ষণ করে চিৎকার করে উঠল, জারিফ, যেতে দে আমায়। জারিফ ঝিলমিলের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে ঝিলমিলের থুতনিটা শক্ত করে চেপে ধরে চোখ হিংস্র খেলা নিয়ে মিটমিট করে হেসে পড়ল। যাবে? অবশ্যই যাবে। এত তাড়াহুড়ো কিসের? আগে ডিনারটা তো শেষ করতে দে। জারিফের শেষ বাক্যটার বিষাক্ত সুর ঝিলমিলের কানে বাজতেই ভেতরে জমে থাকা সবটুকু আতঙ্ক এক নিমিষেই পরিণত হলো এক হিম আতঙ্কে। এতক্ষণ কেবল অপমানের রাগ থাকলেও এবার বুঝতে পারলো এরা কতটা বিপজ্জনক সীমা পার করতে চলেছে। তোকে আগে নিষেধ করেছিলাম আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না। খুব শখ না আমার চাচি হওয়ার? তো কেমন হয় চাচার বউ হয়ে থেকে ভাতিজার বাচ্চা পেটে আনার? কথাটা ঝিলমিলের কানে পৌঁছানো মাত্রই যেন ওর মাথায় বজ্রপাত হলো। ঘৃণায় শরীর করে উঠল। যার সাথে একসময় সংসার সাজানোর স্বপ্ন দেখেছে, মানুষটার ভেতরে এত বড় একটা পশু বাস করে তা ভাবতে শ্বাস আটকে আসছে ঝিলমিলের। জল শক্ত হয়ে এলো, চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে চাইল। সমস্ত জোর খাটিয়ে মাথাটা মুখটা ঝাঁকুনি দিয়ে একপাশে ঘুরিয়ে নিল সে, যাতে দত চেপে তীব্র ঘৃণায় ফুঁসে উঠে বললাম, তুমি না আমার জানোয়ার। কেন এত খারাপ লাগে কেন? আমার চাচা ছেলে খুব ভালো লাগে তোর, তাই না? আজকে চাচার মতো করে ছুব তোকে। এই ওর কাপড় খোল। জারিফ নিজের পেছনে থাকা বন্ধুদের দিকে তাকে হাঁক দিল। ওর বন্ধুদের মধ্যে একজন যেন থমকেই গেল। সে ইতস্তত করে নিচু স্বরে বলল, কথাটা শোনা মাত্র রক্তচক্ষু নিয়ে বন্ধুর দিকে ঘুরল জারিফ। হিংস্র গলায় গর্জে উঠল, তোকে যেতে দিলে বেঁচে যাবি তুই? ও বেঁচে ফিরলে চুপ থাকবে তোর মনে হয়? যা বলছি দ্রুত কর, আগে আমার কাজ শেষ হবে, তারপর তোরা হাতে পাবি। তার হুমকি শুনে আর কোনো উপায় না দেখে দুজন বন্ধু ইতস্তত ভঙ্গিতে এগিয়ে এলো ঝিলমিলের দিকে। ঝিলমিলের গায়ের ওড়নাটা হাত ছোঁয়াতেই যেন কারেন্টের শক খেলো সে। পাগলের মতন শরীর ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, ছবি না আমায়, তোরা মেরে ফেলবো একদম। ঝিলমিলকে ওই রকম বাঁধ ভাঙা ছটফট করতে দেখে কাজের সুবিধার্থে এক বন্ধু ওর হাতের বাঁধনটা চট করে খুলে দিল। কিন্তু মুক্ত হওয়ার সুযোগটুকু পাওয়ার আগে জারিফ আচমকাই এগিয়ে এসে ঝিলমিলের কুর্তির এক পাশ শক্ত করে টানে ছিঁড়ে ফেলল। ভালোভাবে খুলতে দিলে না তো, এবার দেখ কি করি। কাপড় ছেঁড়ার শব্দে ঝিলমিল হতেই দুই হাত নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টাই করে এক দৌড়ে অন্ধকারের ঘটার এক কোণে দেয়াল ঘেঁষে গিয়ে দাঁড়ালো। বুকটা ওঠানামা করছিল তীব্র গতিতে। বারবার এভাবে ওকে
উপেক্ষা করা আর পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে জারিফের ইগোতে প্রচণ্ড আঘাতই লাগে। খেপে গিয়ে কোণের দিকে ছুটতে গেল এবং সশব্দে ঠাস করে একটা চড়ি বসিয়ে দিল ঝিলমিলের গালে। ও জ্বরের চোটে রক্ত বের হয়ে এলো ঝিলমিলের ঠোঁটের কোণ ফেঁচে। মুহূর্তের জন্য চোখ জোড়া অন্ধকার হয়ে এলো ওর। সামলে ওঠার আগেই জারিফ এক হাতে ওর চুলগুলো শক্ত করে মুঠোর মধ্যে ভেতর চেপে ধরল। চুলের টানে মাথাটা পেছন দিকে হেলিয়ে দিয়ে একদম ওর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললাম, এত ছটফট করছিস কেন? এক সময় তো আমার জন্যই পাগল ছিলি, এখন খারাপ লাগে কেন আমায়? ওই চাচার জন্য, তাই না? ট্রাস্ট মি, আজ তোকে এত ভালোবাসবো যে আর কখনো ওই চাচ্চুর ছোঁয়া তোর ভালো লাগবে না। চুলের যন্ত্রণায় আর অপমানে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়লেও ঝিলমিলের গলার তীব্রতা একটুও কমল না। সে গায়ের সমস্ত ঘৃণা উগড়ে দিয়ে সোজাসুজি জারিফের চোখে চোখ রেখে বললাম, তা আমায় স্পর্শ করবি না একদম, তোকে দেখলেই বমি আসে আমার। জারিফ হিংস্র পশুর মতন ঝিলমিলের ছিন্ন ভিন্ন জামার ওপর হাত পাশে হাত দিতেই পুরো শরীর ঘরটা কেঁপে উঠল। পরপর দুটি গুলির তীক্ষ্ণ শব্দ। প্রথম বুলেটটি লোক এসে সরাসরি বিঁধল জারিফের জান হাতে, আর দ্বিতীয়টি ছিদ্র করে দিল ওর বাঁ পায়ের উড়ো। রক্ত ফিনকি দিয়ে উঠে ঘরের মেঝে ভেসে গেল। যন্ত্রণা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল জারিফ। জারিফের বন্ধুরা আতঙ্কে দিশেহারা হয়ে দিকবেদিক জ্ঞান হারিয়ে পালিয়ে বাঁচল। এমনকি অন্ধকারে আড়ালে লুকিয়ে থাকা এক মুখোশধারী ছায়া মূর্তিটিও এক নিমিষেই লুকিয়ে পড়ল। ধোয়াটে বাতাসে বারুদের তীব্র গন্ধ। ঝিলমিল ভয়ে আতঙ্কে চোখের পাতা আলগা করে ঝাপসা দৃষ্টিতে তাকাতেই দরজার চৌকাছে দাঁড়িয়ে থাকা মূর্তিটার দিকে নজর পড়তে ওর বুকের ভেতরে তোলপাড় করে উঠল। এতক্ষণ ধরে জমাট বেঁধে থাকা সমস্ত আতঙ্ক আর শঙ্কা নিমিষেই ধুয়ে মুছে সেখানে ঠানিল এক অদ্ভুত অসীম নিরাপত্তার আশ্বাস। ময়লা ধুলো জর্জরিত পোশাক, কপালে আর গালের পাশে চটচটে জমাট বাঁধা রক্ত, এলোমেলো চুল আর হাতে উদ্ধত্ত রিভলভার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে বারিশ। বারিশকে এই অবস্থায় দেখে ঝিলমিলের ভাত ভাঙা কান্না আজ চেপে রাখা সম্ভবই হলো না। ও আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। দু হাতে নিজের ছিন্ন ভিন্ন বস্ত্রটুকু আঁকড়ে ধরে ছুটতে গিয়ে আসে পড়লো বারিশের চড়া বুকে। দুই বাহু দিয়ে আঁকড়ে ধরলো নিজের স্বামীকে। বারিশের বুকে মুখ লুকিয়ে অবুঝ শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল সে। বারিশ ধীর স্থির হয়ে চোখ দুটো বুজে ফেলল। বুকের ভেতরটা নিমিষেই খালি হয়ে আবারও যেন পূর্ণতায় ভরে উঠল। লম্বা শ্বাস ছাড়ল, যেখানে মিশে ছিল অনন্ত আতঙ্ক থেকে ফিরে আসার এক বুক স্বস্তি। কোনো কথা না বলে নিজের দুই বলিষ্ঠ বাহু দিয়ে ঝিলমিলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সে। ঝিলমিলের ঘাড়ের ভাঁজে নিজের মাথাটা গুজে দিয়ে আরও কয়েকবার দীর্ঘ গভীর শ্বাস নিল। ঝিলমিল যেন ঝিলমিলকে সুস্থ স্বাভাবিকভাবে ছোঁয়াটাই এই মুহূর্তে ওর বেঁচে থাকার একমাত্র সমান। কিছু হয়নি, আমি আছি তো, কোনো ভয় নেই। বারিশের ফিসফিসানি গলার স্বর ছিল অদ্ভুত এক আকুলতা। ওরা আমার সঙ্গে। কান্নায় ভেঙে পড়ে তোতলাতে লাগলো ঝিলমিল। বারিশ আলতো করে ওকে থামিয়ে দিল। আর একটি শব্দ শোনার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই নেই তার। সাথে সাথে অন্ধকূপের মাঝে দুজনকে এমন নিবিড়ভাবে জড়িয়ে ধরে রইল যেন কত শত আলোকবর্ষ পর আবারও তাদের পুনর্মিলন হলো। অথচ এই দুটো মানুষই সারাক্ষণ একে অপরের সঙ্গে ঝগড়ায় মেতে থাকে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর বারিশ ধীরে ধীরে ঝিলমিলকে নিজের বুকের থেকে আলাদা করলো। দুই হাতে ওর ভেজা মুখটা উপরে তুলে ধরতে বারিশের চোখ দুটো স্থির হলো। ঝিলমিলের ফর্সা জান গালে তখনও স্পষ্টভাবে ভেসে আছে 5 আঙুলের লালচে দাগ। মুহূর্তের মধ্যে বারিশের শান্ত চোখ দুটো ফের চলে উঠলো এক নৃশংস ধাপা নলে। ছোয়াল শক্ত হয়ে এলো ও নিজের গায়ের কালো শার্টটা খুলে অত্যন্ত যত্ন নিয়ে ঝিলমিলকে পরিয়ে দিল। তারপর মাটিতে পড়ে থাকা রিভলভারটা কুড়িয়ে নিয়ে তাক করলো জারিফের দিকে। ওদিকে হাতে পায়ে গুলি খাওয়া জারিফ যন্ত্রণা কুকড়ে গিয়ে কোনো মতে খুঁড়িয়ে অন্ধকারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাই করছিল। বারিশের আঙুল রিভলভারের ট্রিগারে চেপে বসাতেই বুলেটের শোষ শব্দ হলো। এই মুহূর্তে বারিশ ভুলে গিয়েছে জারিফ তার রক্তের বন্ধন আছে।
জারিফের সাথে তার রক্তের বন্ধন আছে। ঝিলমিলের চোখ দুটো বন্ধ করে ফেলল আবারও। বুলেটকে সরাসরি বিদ্ধ হওয়ার আগে কথা ছিল জারিফের পিছে। ঠিক সেই মুহূর্তে হুট করে কোথা থেকে যেন তাহসিন এসে প্রচণ্ড শক্তিতে ধাক্কা মেরে জারিফকে সরিয়ে দিল। বুলেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেয়ালে গিয়ে বিঁধল। তাহসিন হাঁপাতে হাঁপাতে বারিশের সামনে এসে দাঁড়ালো। তারপর শক্ত করে বারিশের রিভলভারটা ধরা হাতটা চেপে ধরে আকুল গলায় বলল, ওকে মারবেন না বারিশ, প্লিজ মাথা ঠান্ডা করুন।